স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধুসূদন, সাথে আছে আমি শামীম জাহেদ। পার্বত্য জেলা রাঙ্গামাটিতে এখন পর্যটকদের পদভারে মুখরিত। তবে পর্যটন ব্যবসায়ীরা বলছেন অন্যান্য বাড়ির তুলনায় রাঙ্গামাটিতে এবার পর্যটকের সংখ্যা কম। আজ আমাদের আলোচনার বিষয় পর্যটন ব্যবসা। এ নিয়ে আমাদের সাথে কথা বলতে স্টুডিওতে রয়েছেন জার্নি প্লাসের প্রধান নির্বাহী এবং ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশনের পরিচালক তৌফিক রহমান। আরও আছেন ডেল্টা হসপিটালিটি ম্যানেজমেন্ট সার্ভিসের নির্বাহী পরিচালক আব্দুল আজিজ। তবে মূল আলোচনা যাবার আগে দেখেন একটি প্রতিবেদন। পর্যটনের শহর হিসেবে দেশ বিদেশে খ্যাত রাঙ্গামাটি। পাহাড় আর কাপ্তাই হ্রদের সৌন্দর্য উপভোগ করতে ঈদসহ বছরের বিশেষ ছুটি কাটাতে অনেকেই বেছে নেন এই শহরকে। দেশের বর্তমান পরিস্থিতিকে উপেক্ষা করে এবারও হাজারো পর্যটক এসেছেন প্রাকৃতিক সৌন্দর্যের এই পাহাড়ি জনপদে, তবে আগের চেয়ে কম। খুব ভালো লাগছে, ঢাকা থেকে এসেছি বেড়াতে, পরিবেশ খুব শান্ত, মানে সবুজের খুব কাছাকাছি যাওয়া গেছে আর খুব ভালো হলাম, বেড়ালাম, ঝুলন্ত ব্রিজ দেখলাম। আসার সময় দুই পাশে যে প্রাকৃতিক দৃশ্য মনোরম, সত্যি বলতে কি না আসলে বোঝা যায় না এত সুন্দর একটা দেশ। কাপ্তাই হ্রদে নৌভ্রমণে ক্লান্ত পর্যটকদের সেবা দিতে ব্যস্ত সময় পার করেছে হ্রদ পাড়ের রেস্টুরেন্টগুলো। এখানে সাধারণ খাবারের পাশাপাশি ঝুমের সবজি সহ পাহাড়িদের নানান ঐতিহ্যবাহী খাবারের আয়োজন আছে। তবে পর্যটকদের এবারের প্রধান আকর্ষণ সুবলংয়ের প্রাকৃতিক ঝর্ণা। পর্যটকদের পাশাপাশি এ সময় এখানে ভিড় জমান স্থানীয়রাও। আসলে সারা বছর তো পর্যটক আসে, কিন্তু পানি তো সবসময় থাকে না। সুযোগ থাকা সত্ত্বেও সুবলংকে ঘিরে গড়ে তোলা হয়নি কোনো পর্যটন কেন্দ্র, আর এই জন্য সরকারের উদাসীনতাকে দায়ী করলেন সংশ্লিষ্টরা। উন্নয়নটা ডেভেলপটা আরো গভর্নমেন্ট যদি আরো কিছু করে, এটা তো আসলে দেখার মতো জিনিস, কিন্তু গভর্নমেন্ট তো এটা ঠাকাচ্ছে না। এবারের ঈদে পর্যটক কম হওয়ার জন্য দেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতিকে দায়ী করলেন পর্যটন কর্মকর্তারা। অবরোধ অথবা হরতাল অথবা এই ধরনের একটু বাধ্যবাধকতা আসে, এরকম একটুখানি ব্যাহত হয়, তখন তো টুরিস্ট আগমন একটু ব্যাহত হয়। কারণ সব দিকটা চিন্তা করেই পর্যটকরা আমাদের বিভিন্ন আকর্ষণীয় স্থানগুলিকে ভ্রমণ করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব তৌফিক রহমান এবং জনাব আব্দুল আজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। ধন্যবাদ। জনাব রহমান, প্রথম প্রশ্ন আপনার কাছে, যে আমরা আমাদের প্রতিবেদন দেখলাম যে এই মুহূর্তে আমাদের দেশের রাজনীতি একটা অনিশ্চিত, এক ধরনের সংঘাতের আশঙ্কা বিরাজ করছে। এর ফলে পর্যটন ব্যবসার একটা মন্দাভাব লক্ষ্য করা যাচ্ছে। আপনি একটু আমাদের বলবেন যে ঠিক আমরা যদি বিদেশি পর্যটক যারা আসেন তাদের মাঝে এই প্রতিক্রিয়াটা আপনারা ঠিক কীভাবে ব্যবসায় প্রতিফলন পড়ছে? জি, আপনাকে ধন্যবাদ। আমি প্রতিবেদনটা দিয়ে শুরু করি। যে রাঙ্গামাটিকে বলা হয় যে দ্য লার্জেস্ট ম্যানমেড লেক ইন এশিয়া। প্রায় অলমোস্ট 600 স্কোয়ার কিলোমিটারের একটা লেক এরকম, এবং এই চারপাশে যে সৌন্দর্য যেটা আমরা দেখলাম, এবং বাংলাদেশে যদি 4-5টা ডেস্টিনেশনের কথা বলি, অ্যাট্রাকটিভ ডেস্টিনেশন, আমাদের রাঙ্গামাটি এক অন্যতম। এবং সাধারণত ঈদের পরেই সবচেয়ে বেশি লোকজন থাকে। আজকে প্রতিবেদনটা আমরা দেখলাম যে সে কী হারে পর্যটকের সঙ্গে কমে যাচ্ছে। আপনি যে কথাটা বলছিলেন যে আমাদের এখানে বছরের এই সময়টাতেই আমি বলবো যে সেপ্টেম্বর থেকে শুরু করে নিয়ে মার্চ এপ্রিল পর্যন্তই কিন্তু আমাদের পর্যটন মৌসুম। সেটা ডোমেস্টিক ট্যুরিজমের ক্ষেত্রে আমি বলি, ইভেন আউটবাউন্ড ট্যুরিজমের ক্ষেত্রেও যারা বাংলাদেশ থেকে দেশের বাইরে যান তারাও এই সময়টাকে মূলত বেছে নেন। আর আমাদের ইনবাউন্ড ট্যুরিজমের জন্য যারা বিদেশিরা বাংলাদেশে আসে সেটার জন্য এটাই প্রধান মৌসুম। কিন্তু সমস্যাটা হলো যে শুরুটা কিন্তু ভালোই হয়েছিল আমাদের, সেপ্টেম্বর থেকে যখন সিজনটা শুরু হয়েছিল ভালোই হয়েছিল, কিন্তু মাঝখানে এই বেশ কিছু রাজনৈতিক সহিংসতার খবর আমরা পেলাম, এবং এই যে 24-25 তারিখের পরে কি হবে এই যে একটা আশঙ্কা বিরাজ করছে, তাতে করে কিন্তু আমরা পর্যটন ব্যবসায়, বিশেষত ইনবাউন্ড ট্যুরিজমের ক্ষেত্রে কিন্তু একটা বিশাল ধসের আশঙ্কা করছি। ধন্যবাদ। আমি আপনাকে ফিরে আসবো জনাব রহমান। জনাব আজিজ, আপনাকে প্রশ্ন, আপনি একজন হোটেলিয়ার, হোটেল ব্যবসার সাথে জড়িত আছেন, ঠিক একই অবস্থা আপনি আপনার হোটেল বুকিংয়ের ক্ষেত্রে, গেস্টের ক্ষেত্রে কেমন নেতিবাচক দেখছেন? ধন্যবাদ আপনাকে। নেতিবাচক মিস্টার তৌফিক যেটা বললেন যে এটা হোটেলের সঙ্গে তো রিলেটেড, অবশ্যই আমরা যেটা দেখি সেটা হলো যে এই ধরনের যখন আনরেস্ট সিচুয়েশন হয় বাংলাদেশে, তখন আমরা কিন্তু আমরা যেমন রিসেন্টলি যেটা হয়ে গেল, কতগুলি হরতাল ছিল, এই হরতালগুলিকে আমরা যদি দেখি যে আমরা হয়তো একটা ট্রেন্ড আমাদের আসছে, বুকিং আমরা পাচ্ছি, যখনই একটা হরতালের কোনো এরকম কোনো ডিক্লারেশন আসে সঙ্গে সঙ্গে কিন্তু সবগুলি আবার মোটামুটিভাবে দেখা গেল যে এগুলি সব ক্যান্সেল হয়ে যাবে, বুকিংগুলি বাতিল হয়ে যাবে। অ্যান্ড আমার কথা হলো যে আমরা কিন্তু, আমি একটু বলি আপনাকে যে যারা হোটেলের ওনার, যারা অনেক টাকা খরচ করে এই হোটেলগুলি প্রতিষ্ঠা করছে,
তারা তো বিজনেস করার জন্যই হোটেলগুলি অবশ্যই। প্রতিষ্ঠা করছে। এখন আমরা এখানে আসি, আপনাদের সঙ্গে কথা বলি, অনেক ধরনের টক শো হয়, সুন্দর সুন্দর কথা হয়, আমরা অনেক কথা বলতে পারি, কিন্তু বাস্তব যে জিনিসটা, একজন হোটেল ওনারকে আপনি আজকে জিজ্ঞেস করে দেখেন, কক্সবাজারে যান, ঢাকায় যান, চিটাগাংয়ে যান, যেখানেই যান, তাদেরকে জিজ্ঞেস করে দেখেন। এবং এগুলি নিয়ে আমার মনে হয় এখন সময় আসছে খুব বেশি করে তাদের কাছ থেকে কথাগুলি নিয়ে অ্যানালাইসিস করে আমাদের সামনের দিনগুলিতে এগিয়ে যাওয়ার। কারণ আমরা যদি এইভাবেই চলতে থাকি তাহলে আলটিমেটলি কিন্তু লস কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি দেখতেছি এক একজন ওনারের, বাট লস কিন্তু গভর্নমেন্টের। কারণ প্রত্যেকটা হোটেলের সঙ্গে ব্যাংক রিলেটেড, আমি যেটা মনে করি। অতএব ব্যাংক যেহেতু রিলেটেড, আলটিমেটলি এটা কিন্তু ওভারঅল গভর্নমেন্ট টোটালি ইকোনমিক একটা লসে যাচ্ছে। জনাব আজিজ, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে ফিরে আসবো। জনাব রহমান, যারা ইনবাউন্ড ট্যুরিজমের কথা বলছি আমরা, যারা বিদেশি যারা আসছেন বাংলাদেশ বেড়াতে এই সময়, তারা ঠিক কী ধরনের কোয়ারি করছেন? আমরা জানি যে হরতাল এই সমস্যাগুলো হয়, তারা আসলে কোন রেফারেন্স ইউজ করছেন? তাদের যুক্তি কি যে কেন আসবেন না, আসতে চাচ্ছেন না, তারা ক্যান্সেল করছেন, যুক্তিটা কি? জি, আপনি নিশ্চয়ই জানেন যে পৃথিবীতে বেশ কতগুলি ট্যুরিস্ট জেনারেটিং কান্ট্রিজ আছে। আমরা বলি যে এই সমস্ত দেশ থেকেই মূলত পর্যটকরা দেশের অন্যান্য জায়গায় বেড়াতে যায়, এবং এদের সংখ্যা কিন্তু খুব বেশি না, 14-15টা দেশ, কিন্তু 14-15টা দেশ টোটাল ট্যুরিজমের 80-90% কন্ট্রোল করে। যেমন ধরেন জাপান, যেমন ধরেন ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, ফ্রান্স, স্পেন, এই দেশগুলি। তো আমরা দেখেছি যে গত এই কয়েকদিনের এই মানে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে আমি অন্ততপক্ষে 7-8টা দেশের ওয়েবসাইট এবং তাদের এফসিও, যেটা ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস অ্যাডভাইস, সেটা আমি পর্যবেক্ষণ করে দেখেছি যে সেখানে কয়েকটা জায়গায় স্ট্রেইট বলা আছে যে বাংলাদেশে এই মুহূর্তে যেও না। যেমন ধরেন আমি জাপানের কথা জানি, ওখানে তো বাংলাদেশের সম্পর্কে দেখা যাচ্ছে রেড অ্যালার্ট কান্ট্রি। ইউকেতে বা ইউএসএতে এদেরকে এখানে বলা আছে যে ওদের ন্যাশনালদেরকে বলা আছে যে খুব বেশি প্রয়োজন ছাড়া বাংলাদেশে যেও না, যদি যাও তাও তোমরা হোটেলের বা যেখানে তোমরা থাকো বাইরে যেও না কোনো কাজ ছাড়া। তারপর ধরেন ওই রিক্সায় উঠো না বা সিএনজিতে উঠো না, এমন কিছু কিছু বাঁট দিয়ে রেখেছে। এখন বিষয়টা হলো যে দেশের লোকজন আরেকটা দেশে বেড়াতে যাবে, তারা ন্যাচারালি তাদের দেশের ফরেন অফিস কিংবা তাদের অ্যাডভাইজার উপর কিন্তু তারা মূলত নির্ভর করে। আমি যতই বলি না কেন আমার ডেস্টিনেশন খুব সেফ, তুমি আসো, কিন্তু ও দেখবে যে ওর এখানে কি বলছে, তাই না? এটার একটা প্রভাব পড়ে। তারপরে ধরেন কিছু অ্যাডভেঞ্চারাস টুরিস্ট আছে, তারা হয়তো এগুলি মানে না, কিন্তু সেটা দিয়ে তো আমাদের এই সার্বিক বিষয়টা বিবেচনা করা যাবে না। তাদের একটাই কথা যে আমরা শুনেছি তোমাদের এখানে বড় বড় ডেমনস্ট্রেশন হবে, তোমাদের এখানে সামনে হরতাল আছে, হরতাল হলে আমাদের যেটা সবচেয়ে বড় প্রবলেম, আমরা হোটেলের বাইরে বেরোতে পারি না, শহরে বেরোতে পারি না, বেরোলেও গাড়িগুলি হরতাল সমর্থকদের দ্বারা আক্রান্ত হয়। সুতরাং এমন একটা পরিস্থিতিতে আমরা তোমাদের দেশে যেতে পারি না। এটি হচ্ছে ওদের মূল কথা আর কি। হ্যাঁ, তো যে জিনিসটা যার জন্য আমাদেরকে প্রতি মুহূর্ত প্রতিদিনই অন্ততপক্ষে আমাকে 8-10টা মেলের উত্তর দিতে হয় যে না, তুমি যা ভাবছো হয়তো বিষয়টা তা না, কিংবা হয়তো যেখানে হরতালগুলি হয় সেটা আমরা অ্যাভয়েড করে চলার চেষ্টা করব, বা আমরা প্রশাসনের কাছ থেকে একটা সিকিউরিটির ব্যবস্থা করা হবে, অনেক কিছু আমাদেরকে বলে ম্যানেজ করতে হয়। কিন্তু আমি নিজেও বুঝি যে এভাবে আসলে জোড়াতালে দিয়ে আমি কদিন করবো। আমি এই হোটেল ব্যবসায় একই প্রভাব পড়ার কথা, কিন্তু আপনার হোটেল ব্যবসা শুধুমাত্র যে বিদেশি টুরিস্টের মধ্যে নির্ভরশীল হয় না, দেশীয় যে আমাদের যেগুলো টুরিস্ট রয়েছেন সেখানেও একটা বড় ধরনের ইম্প্যাক্ট পড়ে, নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। সেইটা আপনি কি হয় পড়ে? অবশ্যই দেশীয় টুরিস্ট যারা আমাদের বাংলাদেশের ভেতরেই যারা ঘুরছে, বিভিন্ন টুরিস্ট স্পটে যারা যাচ্ছে, এখন তো অনেক হোটেল হয়ে গেছে। আপনি কক্সবাজার বলেন, বান্দরবন বলেন, বা অন্যান্য টুরিস্ট এরিয়াতে মোটামুটি হোটেল রিসোর্ট হয়েছে। এখন কথা হলো যে এত সুন্দর সুন্দর হোটেল, এগুলি ইউজ করবে কারা? আমরা যদি দেখি সত্যি কথা যেটা, কক্সবাজারে কিন্তু ফরেন টুরিস্ট খুব কম। এটা কিন্তু এই ডিমান্ডটা তৈরি হয়েছে, কিন্তু এটা কিন্তু লোকাল টুরিস্টদেরকে দিয়েই এটা তৈরি হয়েছে। এখন কিছুদিন আগে, কয়েক মাস আগে কক্সবাজারে যে একটা ডিজাস্টার হয়ে গেল, টুরিস্টরা ওখানে আটকা পড়ে গেল, রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেল, গাছ দিয়ে সব বন্ধ করে দেওয়া হলো, এবং কয়েকটা দিন সেখানে এই বাচ্চা কাচ্চা নিয়ে তারা ফ্যামিলি নিয়ে আটকা পড়েছিল। আপনি একটা সিচুয়েশন চিন্তা করেন, আমার বা আপনার যদি হয় তখন কি হবে? ওখান থেকে যে কোনোভাবে হোক তাদেরকে রেস্কিউ করা হয়েছে বিভিন্ন ওয়েতে। এখন ওটা কিন্তু একটা সময় ছিল, সারা বছর কিন্তু কক্সবাজারের জন্য সময় থাকে না, পার্টিকুলার কয়েকটা, যেমন এই যে ঈদ গেল, এইবারের যে ঈদ, এই যে কয়েকদিন আগে 16 তারিখে যে ঈদ গেল, ঈদের বেশ কিছুদিন আগে থেকে কিন্তু ছুটির একটা আমেজ চলে আসছে। আমরা সবাই জানি এই সময়টা সবাই কিন্তু একটা প্রোগ্রাম করে
যে আমরা কক্সবাজার জানি যে যাব, ঈদের পরবর্তী সময়ে যে একটা অনিশ্চয়তা ছিল, এর বান্দরবান, ফলে আসলে হ্যাঁ, কোথায় যাব প্রোগ্রাম এক ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। Right. এবার জনাব আজিজ, যেটা আমাদের হয়েছে- সময় নিতে একটা বিরতি যেতে হবে, আমাদের এরপরে আমরা ফিরে আসবো। থ্যাংক ইউ। সময় হলে একটা বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে। আজ আমরা কথা বলছি পর্যটন ব্যবসা নিয়ে। এই নিয়ে আমার সাথে কথা বলছেন এই মুহূর্তে স্টুডিওতে আছেন জার্নি প্লাসের প্রধান নির্বাহী এবং ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশনের পরিচালক তৌফিক রহমান, এবং আছেন ডেল্টা হসপিটালিটি ম্যানেজমেন্ট সার্ভিসের নির্বাহী পরিচালক আব্দুল আজিজ। জনাব আজিজ এবং জনাব রহমান, আপনাদের স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। জনাব রহমান, আপনার কাছে প্রশ্ন, তার আগে আমি আমাদের দর্শকের একজন প্রশ্ন নিয়ে নিই। মাসুম রানা উনি জানতে চাচ্ছেন যে এবার পার্বত্য এলাকায় পর্যটকের সংখ্যা কেন কম হয়েছে, সেটা আমরা উত্তর দিয়েছি। এবং উনি জানতে চাচ্ছেন যে পর্যটকদের নিরাপত্তায় যথেষ্ট আসলে ব্যবস্থা নেওয়া হয় কিনা। উনি যে জানতে চাচ্ছেন যে আসলে নিরাপত্তা একটা বড় বিষয় পর্যটনের ক্ষেত্রে, জি, দেশি বা বিদেশি পর্যটনের ক্ষেত্রে। জি, আমি যিনি প্রশ্ন করেছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পর্যটনের সাথে যে সাথে সাথে যে কথাটা উঠে আসে সেটা হচ্ছে নিরাপত্তা। যে আমি যে এই এলাকাটা যাচ্ছি বা এই ডেস্টিনেশনে যাচ্ছি, সেটা ডোমেস্টিক হোক আর ইনবাউন্ড হোক, সবার ক্ষেত্রে প্রযোজ্য। এই ডেস্টিনেশনটা সেফ কিনা, সিকিউরড কিনা। এবং আমাদেরকে প্রায়শই আমরা যখন দেশের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক পর্যটন মেলাগুলিতে যাই, আমাদেরকে এই প্রশ্ন শুনতে হয় যে তোমাদের এখানে যে যাবো ওখানে নিরাপত্তা কেমন। এখন নিরাপত্তার কিন্তু অনেকগুলি বলয় আছে। মানে নিরাপত্তা হলো, একটা তো নিরাপত্তা হচ্ছে যে ধরেন এই সন্ত্রাসী কিংবা পকেটমার এই সেই এদের দ্বারা আক্রান্ত হয়, এটা একটা জিনিস আছে। আরেকটা নিরাপত্তার বিষয়ও কিন্তু আছে, যেমন চিটং হিল ট্র্যাক্সের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি আমাদের শুনতে দেখা যায় যে ওখানে যাব, ওখানে কি ম্যালেরিয়া আছে কিনা, মশা টশা আছে কিনা, এদের দ্বারা আমি আক্রান্ত হব কিনা। আমাদের কাছে মনে হয় কি যে ওই মানে মানুষ ইয়ের চেয়ে বরঞ্চ ওটা আমাদের জন্য বরঞ্চ ডেঞ্জারাস। যেমন আমাদেরকে তো ইয়ে করতে হয়, ক্ল্যারিফাই করতে হয় যে না, তুমি যা ভাবছো আসলে তা না। তবে আপনি উনি যেটা বলেছেন সেটা ঠিক, এটাও একটা কারণ হতে পারে। কারণ সাম্প্রতিক সময়গুলোতে আমি চিটং হিল ট্র্যাক্সের কথাই বলি, বান্দরবান এবং রাঙ্গামাটির ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন যে বেশ কিছু কিন্তু এরকম অপহরণের ঘটনা ঘটেছে। যদিও সেটা স্থানীয় পর্যায়ে ঘটেছে। মাঝখানে দুই একজন বিদেশিকেও আমরা বলতে শুনেছি, যদিও তারা প্রথমে বলা হয়েছিল তারা পর্যটক, পরে দেখা গেল যে তারা ঠিক পর্যটক না, তারা ওখানে কাজ করছিলেন। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আছে, তাদেরকে এই ঘটনাটা ঘটেছে। এটাও কিন্তু মানে চিটং হিল ট্র্যাক্সের জন্য আমাদের জন্য এক প্রকার থ্রেট আমি বলবো। কারণ আমরা যতই বলি না কেন, এবং চিটং হিল ট্র্যাক্সে আরো অনেক কিন্তু সুন্দর সুন্দর জায়গা আছে। ধরেন বান্দরবান বা রাঙ্গামাটিতে এই শুভলং ছাড়াও আরো একটু ভিতরে ইন্টেরিয়র আরো জায়গা আছে, কিন্তু অনেকেই নিরাপত্তার কারণে যেতে চান না, কিংবা অনেকে মানে সরকারের তরফ থেকেও কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু অ্যালাউ করা হয় না। বিদেশিদের ক্ষেত্রে এক ধরনের বাধা নিষেধ আছে, পারমিশন নিতে হয়, সেটা ঠিক আছে। কিন্তু বলা হয় যে তুমি এখানে যেতে পারবে না, রুমা বাজারে বা এর থেকে বেশি গেলে বগালেকে তুমি নাইট স্টে করতে পারবে না, তোমাকে ফিরে আসতে হবে। এই সমস্ত কিছু কিন্তু সিকিউরিটির কারণে। তো সিকিউরিটির কারণে পর্যটকের সংখ্যা এবার রাঙ্গামাটিতে কমে গেল কিনা, এইটা মানে আমার কাছে যেটা মনে হয় যে সিকিউরিটির চেয়েও বেশি হচ্ছে যে রাজনৈতিক অস্থিতিশীল রাজনীতির যে খবরটা আমাদের পর্যটকরা পেয়েছে, তারপরে তাদের মধ্যে একটা ভয় আছে যে আমি ওখানে যদি গেলে আবার ঠিক সময় ফিরে আসতে পারবো কিনা। এটা বলতে মূল কারণ। জনাব রহমান, ধন্যবাদ আপনাকে। জনাব আজিজ, আমরা একটু অন্য দৃষ্টি থেকে অন্য ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করি আপনার। সেটা হচ্ছে আমরা কিছুটা সমস্যার কথা বললাম তখন, আপনি দেখতে আমাদের সম্ভাবনার কথা শোনান যে ঠিক কোন কোন জায়গায় আমরা যদি বেশি গুরুত্ব দেই পর্যটন খাতের সম্ভাবনাটাকে আমরা বেশি কাজে লাগাতে পারবো, কোন জায়গাটা একটা আনএক্সপ্লোরড রয়েছে। প্রথম আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো সম্ভাবনার কিন্তু শেষ নাই, আমাদের কিন্তু অনেক সম্ভাবনা। আমরা যে নেগেটিভ কথাগুলি বলি এগুলি কিন্তু বলি কারণ হলো আমরা যে জায়গায় ঠেকে যাচ্ছি সেই জায়গাগুলিকে আমরা বলতে চাচ্ছি যে এই জায়গাগুলো আমাদের রিপেয়ার করা দরকার। আমরা সম্ভাবনা হলো যে প্রথম আপনি যদি চিন্তা করেন দেশটা কার জন্য, মানুষের জন্য, ঠিক আছে? রাজনীতি কার জন্য, মানুষের জন্য না কার জন্য? আমরা যদি এখন চিন্তা করি যে না আগে রাজনীতি পরে দেশ, না দেশকে আমি আগে দেখব না রাজনীতিকে আমি আগে দেখব, আমরা কোনটা নেব? আমাদের কিন্তু একটা জায়গায় আসা দরকার এখন। কারণ প্রত্যেকটা নেগেটিভ যা কিছু হচ্ছে দেশে সব কিছু কিন্তু রাজনীতির সাথে। আপনি দেখেন প্রত্যেকটা জিনিস, আপনি এদেশে কত ইনভেস্টর আসতে চাচ্ছে, তারা যখনই দেখে এই ধরনের একটা সিচুয়েশন তখন তারা ফিরে যায়, ব্যাক করে চলে যায়। আপনি এই ট্যুরিজম সেক্টরেই দেখেন যে আমার সিম্পল একটা হোটেল সেক্টরটাকেই আমি যদি এইভাবে বলি যে বাংলাদেশে অনেক ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে, বিভিন্ন ডেভেলপমেন্ট এজেন্সি বাংলাদেশে কাজ করতেছে,
তারা কোন দেশের মানুষ, বিভিন্ন দেশের মানুষ, তারা এই দেশে আসতেছে। তারা তো মানুষ, যখনই তারা দেখে যে এই টাইমগুলিতে এই ধরনের আনরেস্ট একটা সিচুয়েশন আছে, তখন কিন্তু তারা আসতে চাচ্ছে না। কি করে জানেন, লম্বা সময় নিয়ে তারা একটা বুকিং দেয়, মাঝখানে যখনই একটা এরকম চলে আসে তারা ওই সময়টুকুন বাইরের কোনো দেশে থেকে তারপরে আবার তারা এসে কাজে যোগ দেয়। তো এটা কি আমাদের জন্য নেগেটিভ না? এখন এই জন্য বলতেছি, আমরা কিন্তু সত্যি কথা বলতে অনেক এক্সপ্লোর করার মতো অনেক কিছুই আছে। আমাদের এখন যেটা করা উচিত সেটা হলো, প্রথম, আমি ট্যুরিজমের যদিও এখানে একজন এক্সপার্ট আছেন, আমি মনে করি প্রথম আমাদের সিলেক্ট করা উচিত প্রোডাক্ট ওয়াইজ, যে আমাদেরকে সিলেক্ট করতে হবে। আমাদের ট্যুরিজম বোর্ড আছে, এখন বোর্ডের কিছু দায়িত্ব আছে, যে দায়িত্বগুলি আমার মনে হয় বোর্ডকে নিতে হবে, যে প্রোডাক্ট 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এরকম করতে হবে, প্রায়োরিটি বেসিস করে আমার জনাব আজিজ, ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো, আমাদের সময় কম। আমি জনাব রহমানের কাছে একটা বিষয় দৃষ্টান্ত করি যে আপনি কথা বলছিলেন যে যে কিছু ট্রেডিশনাল মার্কেট আছে যেখান থেকে ইনবাউন্ড যারা টুরিস্ট আসছেন, যেমন জাপান, জেনারেটিং ইউএস, ইউকে থেকে আসছে। এর বাইরে আনকনভেনশনাল কোন কোন দেশ বা ডেস্টিনেশন যেখান থেকে টুরিস্ট বাংলাদেশে আসার এই সময় আগ্রহ দেখাচ্ছে বেশি? আমি আপনাকে বলে রাখি যে প্রতি পর্যটনের দৃষ্টিকোণ থেকে কিন্তু সবকিছুর কিন্তু একটা সময় আছে, সময় কিন্তু অনেক কিছু নির্ধারণ করে। আমি যদি ওই ঘড়ির পেন্ডুলামের কথা বলি, পেন্ডুলামটা কিন্তু এখন সাউথ ইস্ট এশিয়ার দিকে, কিন্তু আরো স্পেসিফিক করে বললে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট কিংবা বাংলাদেশের দিকে। কেন? এটার কারণটা হলো বহুবিধ কারণের মধ্যে অনেকগুলি কারণ হচ্ছে যে বাংলাদেশ যে কোনো কারণেই হোক, কিন্তু এটা আপনি পজিটিভলি বলেন বা নেগেটিভলি বলেন, যে কোনো কারণেই হোক, বিশ্ব মিডিয়ার কিন্তু আকর্ষণ এখন বাংলাদেশ আছে। অনেক কিছু আমাদের এই ক্ষুদ্র ঋণ নিয়ে একটা বিষয় আছে, সেখানের জন্য আছে। তারপর ধরেন আমার স্পোর্টস আমাদের জন্য একটা বড় বিষয়, ক্রিকেটের যারা সোনার ছেলেরা যে কাজগুলি করছে এটা একটা আছে। তারপরে ধরেন অনেক এমডিজির অনেকগুলো বিষয়, নারীর ক্ষমতায়ন, গার্মেন্টস সবকিছু মিলে কিন্তু আমাদের এখানে অনেকগুলি সাফল্য আছে, কিন্তু যার জন্য আমরা কিন্তু একটু টের পাই। কারণ কিভাবে টের পাই? ইনকোয়ারিগুলি দেখে আমি টের পাই। আপনাকে একটা উদাহরণ দেই, যে আপনি যে এই দেশের কথাগুলি বললেন, ট্র্যাডিশনাল যে কান্ট্রিগুলির কথা বললেন, আমরা এখন এই মুহূর্তে ইনকোয়ারি পাচ্ছি, আমি নিজেই অবাক হয়ে যাই যে এখান থেকে বাংলাদেশে কেন তারা আসতে চায় বা কিভাবে তার আগ্রহ হলো। ধরেন ল্যাটিন আমেরিকা, আমি আপনাকে বলি আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি কিংবা পেরু, কিংবা ইউরোপের কথা আমি যদি বলি, যে সমস্ত দেশকে আমরা সাধারণত একটু ইউরোপের মধ্যে একটু গরিব দেশ হিসেবে জানি, যেমন পোল্যান্ড, রোমানিয়া, চেক রিপাবলিক কিংবা স্লোভেনিয়া, সেখান থেকে আমরা কোয়ারি পাচ্ছি এবং তারা অ্যাবসলিউটলি বাংলাদেশে আসতে চাচ্ছে। তাতেই কিন্তু আমরা বুঝি যে এখন কিন্তু যে কোনো কারণেই হোক বাংলাদেশের প্রতি মানুষের এক ধরনের আকর্ষণ বেড়েছে। এবং এর পেছনে আরেকটা কারণ আছে, আপনি খেয়াল করবেন যে এতদিন পর্যন্ত বাংলাদেশে কিন্তু বিদেশি মিডিয়াগুলি, আমি কয়েকটা মিডিয়া আছেই যে বাংলাদেশকে ইচ্ছাকৃতভাবে একটু নেগেটিভভাবে উপস্থাপন করানোর জন্য তাদের একটা প্রবণতা ছিল। এবং এর পেছনে সাথে সাথে কিন্তু আমি আমাদের কিছু সরকারি বা বেসরকারি লোকজনকেও বলি, তারাও কেন জানি মানে নিজের দেশকে একটু খাটো করে দেখাতে একটু বোধহয় আগ্রহী ছিলেন। কিন্তু আমার ট্যুরিজম পয়েন্ট অফ ভিউ থেকে আমার বক্তব্য হচ্ছে যে আমি আমার ইমেজ নিয়ে কাজ করব নাকি পজিশনিং নিয়ে কাজ করব। আমার ইমেজ তো আছেই, মানে আমার এখানে প্রতি বছরে বন্যা হবে, প্রতি বছরে খরা হবে, এটা তো আছেই, কিন্তু আমি আমার নিজের দেশকে কিভাবে দেখতে চাই এবং কিভাবে দেখাতে চাই, সেটা দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমি আমার পজিশনিংটা কিভাবে করতে চাই, জনাব রহমান ধন্যবাদ, জনাব আজিজ ধন্যবাদ। আমাদের সময় স্বল্পতা আছে, এখানে শেষ করতে হচ্ছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুন মাস থেকে মত ছেলে। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।